এখন যখন আমি মনকে অনেক সহজ করে, অনেক শক্ত করে আবার আমার কাজের জগতে ফিরে গেছি নব উদ্যমে, এখন কিন্তু অবলে আসে, আমি না ডাকলেও আসে, আমাকে নিয়ে যেতে চায় ওর কাছে, সে ভিন্ন জগতে। তাহলে এটাকে মৃত্যুর পূর্বাভাস? আমাকেও চলে যেতে হবে এক ভিন্ন জগতে, পরপারে, পরলোকে। এই ঘটনার মাস দুয়েক পরেই অকাল প্রয়াত হলেন বেহালার বিখ্যাত ব্যবসায়ী অমলেন্দু রায়। আজকের আলোচনার বিষয়, আলোচক দেবাশিস পাল। একটি বিশেষ অনুরোধ, হেডফোন ব্যবহার করুন। নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সমস্ত শ্রোতাদের, দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমাদের লৌকিক অলৌকিক এই পর্যায়ের যে আলোচনা, পর্যালোচনা, সেখানে আজকের বিষয় মৃত্যুর পূর্বাভাস। হ্যাঁ, আমরা বলি যে মৃত্যু কখন আসবে সে তো অজানা, সে তো নিয়তি নির্ধারিত, তার কোথাও কোনো আভাস মেলে না। এমনকি নিপুণ সুদক্ষ জ্যোতিষী যারা, তারাও বলতে পারেন না মৃত্যু কবে আসবে। হস্তরেখা দেখে, কষি বিচার করে তারা জীবনের বিভিন্ন পর্বের নানা অবস্থার কথা, ভবিতব্যের কথা বলেন, কিন্তু ঠিক কোন দিন, কোন সময়ে আমরা পরপারে যাত্রা করব তা কিন্তু এক অজানা রহস্যের কুয়াশার আস্তরণে ঢাকা। সত্যি কেউ জানে না, কিন্তু মৃত্যু যখন আসে তার আগে কিছু পূর্বাভাস দিয়ে যায়। সেই পূর্বাভাসগুলো আমরা অন্তরের অন্তঃস্থলে শুধু উপলব্ধি করি না, অনেক সময় শরীর দিয়েও অনুভব করি সেই মৃত্যুর পূর্বাভাসকে। গরুর পুরাণে বিভিন্ন লক্ষণের কথা খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। আর যেহেতু এই বিষয় নিয়ে প্রেততত্ত্ব, ভাগ্য, ভবিষ্যৎ আমার কাছে খুব ইন্টারেস্টিং বিষয়, তাই আমার যেটুকু সামান্য পড়াশুনো এবং পর্যালোচনা আর তারই সূত্র ধরে সামান্য অভিজ্ঞতা সঞ্চয়, তা থেকে আমি কয়েকটা বিষয়ের কথা বলবো, কয়েকটা অভিজ্ঞতালব্ধ ঘটনার কথা বলবো। প্রথমেই বলি, যার মৃত্যু প্রায় আসন্ন, তিনি বারে বারে মৃত প্রিয়জনদের স্বপ্নে দেখতে থাকেন। না শুধুমাত্র যে খুব অসুস্থ মানুষ আচ্ছন্ন অবস্থায় এই স্বপ্ন দেখছেন ঠিক কিন্তু এমনটা নয়। সেখানে আমরা বলতে পারি তার মন দুর্বল, তার মস্তিষ্ক দুর্বল, রোগাক্রান্ত ব্যক্তি হসপিটাল বা নার্সিংহোমের বেডে শুয়ে প্রিয় মানুষজনদের দেখছেন, হয় এমনটা হয়। কিন্তু তাছাড়াও অনেক সুস্থ মানুষ দেখা যায় হয়তো তার মৃত স্বামীকে পরপর স্বপ্ন দেখছেন, মৃত সন্তানকে স্বপ্ন দেখছেন এবং বলছেন আত্মীয় পরিজনদের, কেন জানি না এতদিন দেখিনি, 12টা বছর আগেও চলে গেছে, কিন্তু এখন প্রায় স্বপ্নে আসে, আমার সঙ্গে কথা বলে, আমার কাছে তার প্রিয় খাবার খেতে চায়, বলে চলো একসঙ্গে কোথাও চলে যাই। এই কোথাও চলে যাই, এই যে কথাটা বলা, এটা আমার কাকিমার ক্ষেত্রেই হয়েছিল। কাকু মারা যাওয়ার পর চলো কোথাও ঘুরে আসে, ওরা খুব বাইরে বেড়াতে যেতেন, কিন্তু এই ঘুরে আসাটা কিন্তু বৈতরণী তীরে ঘুরে আসা, ইহলোক থেকে পরলোকে গমন। আর যাকে দেখা যায় সে হলো মৃত্যুদূত। আমার শ্বশুর মশাই অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক, ভীষণভাবে নাস্তিক ছিলেন, মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী, একসময় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তার জন্য ঘর ছেড়েছেন। এমন একজন মানুষ, তার একটা সময় সেরিব্রাল অ্যাটাক হলো।
কিন্তু মস্তিষ্ক সচল। শরীরের একটা অংশ অবশ হয়ে গেছে, কিন্তু মস্তিষ্ক সচল। তার মধ্যেও জিজ্ঞেস করলে বলে দিতে পারতেন রবীন্দ্রনাথের বংশলতিকার যে কারো নাম, যে কোনো তথ্য। এমন মানুষ। একদিন আমরা রয়েছি বাঘাযতীনের বাড়িতে, বললেন কে একজন লম্বা মতো লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখো তো। স্বাগতা আমার স্ত্রী বলল, কই বাপি, এখানে তো আমি, দাদা, দেবাশিস কথা বলছি, আর তো কেউ নেই। বললো, না না, তোমরা নয়, তোমাদের থেকে অনেক লম্বা একজন মানুষ ওই তো দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে, দেখো তোমরা। যথারীতি সেখানে কেউ ছিল না, কাউকে দেখাও গেল না। এই ঘটনার মোটামুটি ভাবে 10 দিনের মাথায় মারা গেলেন আমার শ্বশুরমশাই। কোনো কল্পিত ঘটনা নয়। শ্বশুরমশাইয়ের নাম ব্রজলাল মজুমদার। বাঘাযতীন চিত্তরঞ্জন কলোনিতে প্রত্যেকে চেনে। একেবারে সত্য ঘটনা তুলে ধরছে আপনাদের, এমন ভাবে কিন্তু কখনো মৃত ব্যক্তি, কখনো মৃত্যুদূতকে দর্শন করে সেই মানুষটি যার পরলোকে যাওয়ার ঘন্টা বেজে গিয়েছে, তার সেই চিরপ্রয়াণের লগ্ন আসন্ন। এবার আর একটা ঘটনার কথা বলবো, যেটা আমি বারবার শুনেছি আমার সেই বন্ধুর মুখে, আমার সহকর্মীর মুখে। ইন্দ্রাণী ব্যানার্জি, পাঠভবনের প্রাক্তন জীববিদ্যার শিক্ষিকা, থাকেন পিকনিক গার্ডেনে। বালিগঞ্জ সায়েন্স কলেজে চাকরি করতেন ইন্দ্রাণীর বাবা। সেই সূত্রে ওখানকার বিশাল ক্যাম্পাস, চতুর্দিক গাছগাছালিতে ঘেরা, ইন্দ্রাণীরা থাকত। একদিন ইন্দ্রাণীর বোন পরন্ত বিকেলে সেখানে বাগানের মধ্যে রয়েছে, ছোট বোনটি খেলা করছে। হঠাৎ ইন্দ্রাণী দেখলো একটা রোমশ কালো হাত গাছের ফাঁক দিয়ে যেন ছুঁতে যাচ্ছে, ওর বোনকে ছুঁতে যাচ্ছে। ও বোনের নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু সেই ডাকনাম ধরে আর কি চিৎকার করে উঠল। ধরা যাক নামটা মিনু। মিনু, মিনু সরে। মেয়েটি তাকিয়ে দেখলো, এবং ইন্দ্রাণী এক ঝলক বাদে যখন তাকিয়ে দেখলো, সে কালো হাতটা নেই, অদৃশ্য। সুস্থ মেয়ে, তার ঠিক 3 দিনের মাথায় প্রচন্ড জ্বরে অকালে চলে গেল। আর একটা বিষয়ের কথা বলবো, এটাও আমার সচক্ষে দেখা। ডিকশন লেন, মধ্য কলকাতার আমার এক বন্ধু থাকতো ওখানে। পরবর্তী পর্যায়ে ওরা সেই ডিকশন লেনের ভাড়া বাড়ি থেকে উঠে এখন চলে গেছে গড়িয়ার পাটুলিতে। ওর ছোট্ট ভাইয়ের সঙ্গে পিঠোপিঠি থাকলে যা হয়, ভীষণ ভাবে তখন জিনিসপত্র নিয়ে কাড়াকাড়ি হতো। এবং এই ছোট্ট বাচ্চাটার তখন বোধহয় রাজু 6 পড়ে, আর ওর দাদা, আমার যে বন্ধু শিবু, ও পরে ক্লাস 8। তো আমাদের সময় এখন সেই চল অতটা নেই, ডাক বিভাগে চিঠির চলই কমে গেছে। সেটা হচ্ছে পোস্টাল স্ট্যাম্প জমানো, দেশ বিদেশের স্ট্যাম্প। তো সেই স্ট্যাম্পের একটা অ্যালবাম ছিল ছোট ভাইয়ের, মানে ওর একেবারে প্রাণ সেই অ্যালবাম। এবং ওরা খুব বর্ধিষ্ণু পরিবার, বিভিন্ন জন তারা বিদেশে থাকতো, বিদেশ থেকে চিঠিপত্র আসা ইত্যাদির ব্যাপার ছিল, হল্যান্ডে, সুইডেনে। তো সেই সব জায়গার স্ট্যাম্প এবং নানাভাবে
ও স্ট্যাম্প সংগ্রহ করত এবং ওর এই নেশার কথা বাবা জানতেন বলে তিনিও মানে অনেক জায়গা থেকে কিছু মানে অর্থের বিনিময়েও স্ট্যাম্প কিনে দিতেন। মানে ওই ছোট্ট বাচ্চাটি নতুন জামা কাপড়ের থেকে ওই স্ট্যাম্প পেলে মানে ভীষণ ভীষণ রকম খুশি হতো। আর আমার বন্ধুর একটু লোভ ছিল বিষয়টাকে একটু দেখা খোলা। ও যে স্ট্যাম্প কালেকশনের হবি ছিল ভাইয়ের মতন অতটা নয়, কিন্তু মাঝে মাঝে মানে একদিন দেখি তুমুল ঝগড়া, গেছি বিকেলবেলায় তুমুল ঝগড়া হচ্ছে, ধরবি কেন আমার স্ট্যাম্প, আমার অ্যালবাম তোকে তুই ধরবি কেন, ওটা তো আমার জিনিস, আমি রাখতে পারবো না, তোকে দেখতে কে বলেছে, যখন দেখার ইচ্ছা হবে বলবি, আমি খুলে খুলে দেখাবো, মানে প্রাণ অ্যালবামটা। একটা সময় একদিন হঠাৎ করে বললো, দাদা আমার অ্যালবামটা নিবি, ওটা দিয়ে দেবো তোকে। ভেবেছি মজা করছে বা তার কোনো একটা ইচ্ছে পূরণের জন্য এটা একটা ছল, কিন্তু বললো যে বাবা এটা ভূতের মুখে রাম নাম। আমি ছিলাম খুব হাসাহাসি হচ্ছে, কাকিমা এসে দাঁড়িয়েছেন আর কি, শিবরাজুর মা, তো বললো না দাদারও তো পছন্দ, ওটা দাদাকে দিয়ে দিই। এটাও এখন আপনাদের বলছি আমার গায়ে কাঁটা দিয়েছে। তার মোটামুটি একটা সপ্তাহের মধ্যে ফুড পয়জন ছোট ভাই রাজুর নিয়ে যাওয়া হলো। তখন নার্সিংহোমের পাশাপাশি হসপিটালেরও ভীষণ চল, মেডিকেল কলেজে পরিচিত মানে ডাক্তার ছিলেন, এমার্জেন্সিতে তারপর অ্যাডমিট করা হলো, বাঁচানো গেল না। এই যে বৈরাগ্য বোধ চলে যাওয়ার আগে যে আমি তো থাকবো না পৃথিবীতে, এই পৃথিবীর সবকিছু অনিত্য অসার, যখন ঈশ্বর আমাদের টেনে নিয়ে যান সেই বৈতরণীর তীরে, তখন বোধহয় মানসিক প্রস্তুতিটাও করে দিয়ে যান যে আর এই ইহ জগতের কোনো জাগতিক সম্পদের প্রতি আমার কোনো আসক্তি নেই, সবকিছু অনিত্য, সবকিছু অসার। আসলে এত কিছু ঘটনা দেখেছি ছোটবেলা থেকে জানেন, যার ফলে এই বিষয়টার উপর আমার একটা সহজাত ইন্টারেস্ট তখন থেকে হতে শুরু করে। আরো জানতে চেয়েছি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, বিভিন্ন বই পড়ে। তো এখনো সেই শিবরাজুর ঝগড়াটাও যেমন চোখের সামনে ভাসে, আবার ওই যে বলাটা যেদিন সে কাকিমা এসে দাঁড়িয়ে হেসে বলেছিলেন ভূতের মুখে রাম নাম, দাদাও তো ভালোবাসে, অ্যালবামটা দাদাকে দিয়েই যাই, এই দিয়েই যাই কোট আন কোট, এই শব্দ দুটো বুঝতে পেরেছিল কোনোভাবে, নাকি ওকে দিয়ে বলিয়ে নিয়েছিল কেউ, কি জানে। আর একটা শেষ লক্ষণের কথা বলবো, আর তার সঙ্গে সম্পৃক্ত শেষ ঘটনাটার কথা বলে আজকের পর্যালোচনা পরিসমাপ্ত করব। আমি একটু আগে বলছিলাম যে বৈরাগ্য, ইহ জগতের প্রতি বৈরাগ্য, যেটা শুধুমাত্র পরিণত বয়স্ক পরিণত মনস্ক মানুষের শুধু নয়, শিশুর ক্ষেত্রেও তৈরি হয়, সচক্ষে দেখেছি। তেমনি খাবারে তিক্ত স্বাদ অনুভব। আপনারা যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প পড়েছেন, সেখানে এমন বিষয়ের কথা উল্লেখ আছে যে একজন মানুষ ভীষণ খেতে ভালোবাসতেন, মাঝ রাতে বাড়ি এলেন ইলিশ মাছ নিয়ে, স্ত্রী পুত্রবধূদের জাগিয়ে তুলে বললেন ভাজো এই ইলিশ মাছ, না না কাল সকাল অবধি নয়, রাত্রেই খাবো, রাত্রে ইলিশ মাছ ভাজা আর দুটো ভাত খাবো। রাত 1:30-2টোর সময়, গ্রামের বাড়িতে অনেক রাত, ইলিশ মাছ ভাজা হচ্ছে। সেই মানুষটা একদিন খেতে বসে উঠে পড়লেন, বললেন বৌমারা এমনিতে ভীষণ রাসবাড়ি মানুষ ছিলেন, তটস্থ হয়ে থাকতো, আমি সে গল্পের কথা বলছি, তারপর তার সঙ্গে আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলবো। তো
যে শ্বশুরমশাই ভীষণ রাগী, যেমন দিলখোলা মানুষ, প্রচুর জিনিসপত্র এনে সবাইকে ভরিয়ে দিচ্ছে, তেমন রাগী। তো খাবার দাবার সাজিয়ে দিয়েছে পঞ্চব্যঞ্জন দিয়ে, কাঁসার থালা, কাঁসার বাটি। এক গ্রাস ভাত মুখে তোলার পর পাতে জল ঢেলে উঠে চলে গেলেন। দুই ছেলের বউ ছুটে এসেছে, বাবা কি হলো, খাবারে কোথায় কি ভুল ত্রুটি হয়েছে? বললেন, না, আজ তোমাদের কোনো ভুল নয়, আমার ভাতটা মুখে তেতো লাগলো, আর এবার তোমরা সবকিছু বুঝে নাও। বিকেলে ছেলেদের ডেকে উইল করে দিলেন এবং তারপর মৃত্যু হলো কয়েকদিনের মধ্যে। এটা আমি তারানাথ তান্ত্রিকের গল্প বললাম আপনাদের, কিন্তু এমন ঘটনা ঘটে, বাস্তবে ঘটে। জয়নগরে আমাদের বাড়ি, দেশ বাড়ি আর কি, ধন্বন্তরীর বেশ। যারা জয়নগরের মানুষজন জানেন, বৈশাখ মাসটায় আমরা যেতাম। ঠাকুমা থাকতেন, কাকু ছিলেন জয়নগরেরই একটি স্কুলের শিক্ষক। তো ঠাকুমা নিরামিষাশী ছিলেন, সে যুগের বিধবা, কিন্তু ভীষণ রকম খেতে ভালোবাসতেন। গাছগাছালি আছে, জামরুল থেকে আম, সবকিছু। সজনে ডাঁটার একটা অসাধারণ চচ্চড়ি তৈরি করতেন, ডাঁটা চচ্চড়ি, বাটি চচ্চড়ি, ভীষণ ভীষণ অসাধারণ নিরামিষ রান্না, শুক্তো। খেতেও ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। তার ওই রকম একটা সময় সুস্থ মানুষ, ঠাকুমার শরীরে কোন রকম রুগ্নতা ছিল না, খুব সবল মানুষ, গ্রামের খাঁটি দুধ খেতেন গরুর। বাড়িতে তখনও দুটো গরু রয়েছে জয়নগরের সেই বাড়িতে, একটা গোয়াল ঘর ছিল, এখন আর নেই, ঘরটা আছে। খাবার ঠিক ওইভাবে, মানে পরে আমার ওই কল্পিত কাহিনী, আমি জানি না তারাদাস বন্দ্যোপাধ্যায় সত্যি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছিলেন কিনা, আমার জীবনের সেই ঘটনার সঙ্গে একেবারে কি বলবো, বর্ণে বর্ণে মিলে যায়, খাপে খাপে মিলে যায়। ঠাকুমা দুপুরবেলা গোবিন্দভোগ চালের ভাতটাই মূলত খেতেন, আর একবেলা অন্ন খেতেন, রাত্রে খই দুধ এই সমস্ত। কিন্তু দুপুরের খাওয়াটা বেশ গুছিয়ে খেতেন। খেতে বসে বললেন, শুক্তো কি বেশি তেতো দিয়ে ফেললাম, তেতো লাগছে কেন? কারণ না, দারুণ শুক্তো হয়েছে, আমাদের খাইয়ে টাইয়ে তারপর খেতেন আর কি, ভীষণ ভালো হয়েছে, আমি তো দুবার নিয়ে খেলাম, তখন ক্লাস 9-এ পড়ি। বললেন, না, কিরকম যেন। শুক্তো বাটি সরিয়ে রেখে ভাত নিয়েছেন অন্য একটা তরকারি দিয়ে, মানে যাতে কোনো তেঁতুর তও নেই আর কি। কি তরকারি এখন আর আমার ঠিক মনে নেই। তো বললেন, না, এও তেতো লাগছে, সব তেতো লাগছে, রাত্রে খইমুড়ি তেতো লাগছে। এর ঠিক 3টে দিন পর ঠাকুমা চির ঘুমিয়ে পড়লেন। সন্ধ্যাবেলা চা খাওয়ার পর হঠাৎই বললেন, কিরকম যেন একটু অস্থির লাগছে, আমি একটু শুই। যে মানুষ দুপুরেও ঘুমোতেন না, বাগানে ঘুরে বেড়াতেন, গাছের শুকনো পাতা জড়ো করে ফেলতেন, সন্ধ্যাবেলা ঘুমোবেন, শুলেন। ঘাম দিচ্ছে প্রচন্ড, ঠিক 5টা মিনিট। ডাক্তার ডাকারও অবকাশ মিলল না। এই যে ঘটনাগুলো ঘটে যায়, এর সত্যি বোধহয় কোনো ব্যাখ্যা হয় না। এত কিছু সে গরুর পুরাণের লক্ষণ এবং বাস্তব জীবনে সেগুলো একেবারে অনুপুঙ্খভাবে মিলে যাওয়া, সবকিছু কি কোইন্সিডেন্স? সবকিছু কি শুধুমাত্র অঘটন? বোধহয় না।
আছে, কিছু আছে, একটা পরপারের জগৎ আছে, একটা ভিন্ন ডাইমেনশন আছে। আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকের মতো সেই পর্দাটা সরে যায়, সেই জগৎটাকে যে মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আছে সে দেখতে পায়, অনুভব করতে পায়। কিন্তু অনুভব করতে পারি, কিন্তু বিদ্যুৎ চমকের পর যেমন চারদিক অন্ধকার, মুহূর্তে পর্দাটা সরে যাওয়ার পর আবার সেই জবনিকা টানা হয়ে যায়, আর দেখা যায় না সেই মায়া জগৎকে। কিন্তু আছে, আর আছে বলেই মানুষ এমনি করে, এমনি ভাবে মৃত্যুর পূর্বাভাস পায়। মহাকাল বলুন, যম বলুন, বিধাতা বলুন, তিনি কিন্তু ঠিক সংকেত দিয়ে দেন, প্রস্তুত করেন পরলোকের অভিযাত্রী হওয়ার জন্য। এই যে বিভিন্ন ঘটনার কথা বললাম, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এগুলোর যদি সমন্বয় সাধন করা যায়, এগুলোর যদি একটা সেতু বন্ধন করা যায়, তাহলে কোথায় যেন একটা অলৌকিকতার মালা তৈরি হয়, যেটা স্পষ্টভাবে আমাদের বুঝিয়ে দেয় মৃত্যুর আগে সেই মৃত্যুদূত বা বিধাতা কিংবা মহাকাল মানুষকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য একটা সংকেত পাঠান।